my topic, that is fasting condition, ফাস্টিং, উপবাস, রোজা, রমজান, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফাস্টিং নিয়ে অনেক ধরনের মানুষের মধ্যে মিসকনসেপশনস থাকে। ফাস্টিং কিভাবে করা উচিত, অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকেন, সেগুলো নিয়ে আজকে একটু শুরু করি, তারপর ধীরে ধীরে আমি এর মিল প্যাটার্নে যাব। ফাস্টিং খুব ভালো আমাদের সারা দিনের মিল প্ল্যানে, যদি আমরা মান্থলি 1 থেকে 2 বার ফাস্টিং করতে পারি তো ইট ইজ গুড ফর হেলথ। অবভিয়াসলি ফাস্টিং ইজ অ্যাকচুয়ালি গুড ফর হেলথ, কারণ ফাস্টিং এ আমাদের ডিটক্সিফিকেশন খুব ভালোভাবে হয়। অনেক দিনের জমা বর্জ্য পদার্থ, খারাপ দূষিত পদার্থ, পলিউটেন্ট, এরকম ধরনের জিনিসগুলো যখন আমরা, বা নেগেটিভিটি, অনেক ধরনের নেগেটিভিটির মধ্যে আমরা যাই, তো এগুলোকে আমাদের দেহ থেকে, মন থেকে, শরীর থেকে, অর্গ্যানস থেকে রিমুভ করাটাও কিন্তু আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে ফাস্টিং ইজ অবভিয়াসলি গুড অপশন সব সময়ের জন্যই, কিন্তু সেটা করতে হবে হেলদি উপায়ে। ফাস্টিং করলে মাথায় রাখতে হবে, যদি আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকেন বা ডায়েট রিলেটেড কোনো সমস্যার জন্য ফাস্টিং করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে আপনারা সঠিক উপায়ে সাইন্টিফিক্যালি নিজেদের ফাস্টিংকে পারফর্ম করতে পারেন। তো ফাস্টিং নিয়ে প্রথমেই যেটা বলবো, যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছেন বা যারা ডায়েট রিলেটেড সমস্যা বা সমাধানের জন্য ফাস্টিং এ আছেন, কিংবা যারা মনে করছেন যে 1-2 বার ফাস্টিং করা দরকার বা ফাস্টিং করলে ভালো, তাদের জন্য আজকে একটু আগে বলবো ফাস্টিং করুন, কিন্তু তার মধ্যে জলের মাত্রাটাকে বজায় রাখুন। প্রথম পয়েন্ট হলো ফ্লুইড ইনটেক, ওয়াটার ক্যাপাসিটি, ওয়াটার যে কন্টেন্ট হয় আমাদের বডি, যেহেতু 75% অফ ওয়াটার, তো হিউম্যান বডির মধ্যে সেই 75% ওয়াটার যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি সেই জায়গাটা কিন্তু চলে যায় বা নষ্ট হয়ে যায়। এইবার সিজন টু সিজন এটা ভ্যারি করে। শীতকালের দিকে আমাদের ঘাম কম হয়, শীতকালের দিকে আমাদের একটু জল খাওয়া কম হয়, সেই ক্ষেত্রে ইউরিন বা পলিউটেন্ট, যেগুলোকে আমরা বর্জ্য পদার্থ বলি, সেই ক্ষেত্রে সেইগুলো রিলিজ হতে একটু সময় নেয় বা একটু কম হয়। তো সেই ক্ষেত্রে তো জলের পরিমাণ বাড়ানো দরকার। প্লাস যখন গরমকাল আসে আমাদের একটু একটু করে ঘাম নিঃসরণ শুরু হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জলের মাত্রাটা বজায় রাখা দরকার। এখন যারা ফাস্টিং কন্ডিশনে আছেন তারা যে সময়টুকুতে জল খেতে পারছেন না বা জল খাচ্ছেন না, ঠিক তারপরে যখন আফটার ব্রেকফাস্ট বা ফাস্টটা যখন আমাদের ব্রেক হচ্ছে, সেই ফাস্টিং কন্ডিশনটা ব্রেক করার পরে মনে রাখতে হবে পুরো জল যেটা সারাদিনে আমরা খেলাম না সেই জলটা তো কোনোভাবে ম্যাচ হলো না, কিন্তু যে জলটা আমার শরীরে দরকার বা যে জলটা আমাদের মিস হয়ে গেছে কোনোভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জলটা একটু প্রয়োজন থাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের জলের মাত্রাটাকে কিন্তু ম্যাচ করানোটা খুব দরকার হয়। ওকে, তো এইটা একটু মনে রাখবেন যে ফাস্টিং কন্ডিশনে কিন্তু আমাদের জলের মাত্রাটা বজায় রাখা খুব দরকার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছেন বা যারা ওয়েট লসের জন্য ফাস্টিং করছেন, তারা কিন্তু রেগুলারলি ফাস্টিং করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু বডি যে ইলেকট্রোলাইট রয়েছে তার যে ব্যালেন্সটা থাকে সেটা ইমব্যালেন্স হয়ে যায়। আমাদের শরীরে কিছু ভাইটাল মিনারেলস থাকে, সেগুলো লস হয়। ওয়াটার লস তো হয়ই। প্রোটিন কমের জন্য, কার্বোহাইড্রেট কমের জন্য অনেক সময় কিটোসিস হতে পারে। যাদের হাইপার গ্লাইসেমিয়া রয়েছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। তো এই ধরনের জিনিসকে খুব বেশি দিন কিন্তু কন্টিনিউ করবেন না। আর যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আছেন তারা 12 আওয়ার্স ফাস্টিংটাই করুন। 12 আওয়ার্সটা 14 আওয়ার্স হতে পারে, এর বেশি কিন্তু ফাস্টিং করবেন না। আপনারা যারা 16 আওয়ার্স ফাস্টিং করছেন তাদেরকে আমি করতে না করব। অলওয়েজ ফলো 12 to 14 আওয়ার্স ফাস্টিং। এখন অনেকে ওয়াটার ফাস্টিং করে, জল খেয়ে ফাস্টিং, আবার অনেকে কিন্তু ড্রাই ফাস্টিংও করে, খাবার জল ছাড়া ফাস্টিং। তো যদি আপনারা জল সহ বা কোনো লিকুইড সহ ফাস্টিং করে থাকেন, অনেকের এরকমও ফাস্টিং থাকে যে জল খাবো না বাট ওআরএস ওয়াটার, ডাব ওয়াটার, ছাতু জল এগুলো খাওয়া যায়। তো এগুলো যদি খেয়ে থাকেন তো খুব ভালো, ওয়েল এন্ড গুড। ছাতুর শরবতটা একটু বেশি রাখার চেষ্টা করুন, এর ক্ষেত্রে কি হয়, প্রোটিন, ফাইবার, কিছু ভাইটাল নিউট্রিয়েন্টস চলে যায়। ওআরএস বা ডাবের জল খেলেও আমাদের পটাশিয়াম, সোডিয়াম এগুলোর মতো কিছু ভাইটাল নিউট্রিয়েন্টস অনেক সময় আমাদের শরীরে চলে যায়, ব্যালেন্স হয়। তো এই জায়গাগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর যখন ব্রেকফাস্ট করবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সাথে কিন্তু ব্রেকফাস্টের কোনো সম্পর্ক নেই, কারণ while breaking the fast then it should be complete breakfast। সেখানে সিরিয়ালস, প্রোটিন মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার রিচ খাওয়া দাওয়া, এছাড়া ভেজ প্রোটিন হতে পারে, নন ভেজ প্রোটিনও হতে পারে, একটু জলীয় কোনো খাবার, এগুলো রাখলে আমাদের ব্রেকফাস্টটা খুব ইজিলি হয় এবং খুব ভালো নিউট্রিয়েন্ট ডেন্স হয়।
তো এগুলো আপনারা একটু খেয়াল রাখতে পারেন। আদারওয়াইজ যারা বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানের জন্য ফাস্টিং করছেন এবং ভেজ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটুখানি বলে দিই, তারা যেরকম ভাবে আপনাদের নিয়ম আছে করুন, কিন্তু ফাস্টিং এ অনেক সময় যারা ভেজিটেরিয়ান হয়ে তারপর ফাস্টিং করেন, তাদের ক্ষেত্রে একটু বলবো আপনারা একটু ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকবেন। লাইক ডিপ ফ্রাইড ফ্রুট, যে কোনো ধরনের ডিপ ফ্রাইড ফুড, লুচি পরাঠা হতে পারে, যে কোনো ধরনের চাপাটি টাইপের আইটেম, বা খুবই ডিপ করা কোনো খাবার, তেলে ভাজা ভুজিয়া, পকোড়া, এরকম ধরনের খাবারগুলো থেকে একটু দূরে থাকলে ভালো হয়। সেটা আপনাদের হ্যাম্পার তো করে হার্ট হেলথের ওপরে, প্লাস লিভারকে ড্যামেজ করতে অনেকটাই এর ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের ডাইজেস্টিভ জুস যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমাদের ফুড নেই, ড্রিঙ্কস নেই। তো এটা একটা প্রবলেম হয়ে গিয়ে দাঁড়ায়। তো তখন গিয়ে আমাদের বডি বুঝতে পারে না যে কি করা উচিত, বাইল সিক্রেশনও হয়। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা অনেকক্ষণ না খেয়ে খেয়ে আছেন, হয়তো প্রফেশনের জন্য হয়তো বাইরে আছেন বা হস্টেল লাইফ লিড করছে, এরকম অনেক মানুষকে দেখা যায় যাদের পরবর্তী ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস, জিইআরডি, আইবিএস, আইবিডি, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এরকম কিছু সমস্যা কিন্তু হয়ে গিয়ে থাকছে। তো এটার মূল প্রবলেম হচ্ছে খাবারে অনেক গ্যাপ থাকা। তো এগুলোকেও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। ভাজা পোড়া খাবারগুলোকে একটু এড়িয়ে যাওয়া, যতটা পরিমাণ জলীয় খাবার বা জল জাতীয় লিকুইড আইটেমস খাওয়া যায় সেইগুলো একটু খেয়াল রাখবেন। আর যারা ভেজ খাচ্ছেন সেই ক্ষেত্রে আমি ভেজ প্রোটিন নিয়ে একটা আলাদা করে শর্ট ভিডিও করব। আমাদের ইন্ডিয়ান ফুড প্যাটার্নের মধ্যে মানুষের ধারণা থাকে যে যখন ভেজ খাওয়া হয় তখন তো মাছ মাংস ডিম অনেকে খায় না, বা যারা ইনবর্ন বা পরবর্তী ক্ষেত্রে ভেজিটেরিয়ান হয়ে গেছেন তারা সেরকম ভাবে মিল্ক প্রোডাক্টস ছাড়া আর কিছু ভেজ অপশন পান না। আবার অনেকে এরকমও হন যারা একদমই মিল্ক প্রোডাক্টও খায় না বা খেতে পছন্দ করে না, কিংবা হয়তো ল্যাকটোজ ইনটলারেন্ট, তাদের ক্ষেত্রে আরো সমস্যা হয়ে যায়। ভেজ যদি খায় তখন মিল্ক প্রোডাক্ট কিছুই ইনটেক করতে পারেন না, সেই ক্ষেত্রে প্রোটিনের একটা বিশাল বড় ল্যাক হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যাতে আমরা ঠিকঠাক ভাবে প্রোটিন পার্সেন্টেজটা পূরণ করতে পারি এবং আমাদের বিভিন্ন ধরনের যা যা সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি এবং অবভিয়াসলি ভালো থাকতে পারি, হেলদি থাকতে পারি। তো ভেজ অপশনটাও একটু ওয়াইসলি চুজ করতে হবে, ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকতে হবে, জলের মাত্রা বাড়াতে হবে। ভেজ প্রোটিনে আপনারা ছাতু জলও রাখতে পারেন, হোয়ে প্রোটিন রাখতে পারেন, আচ্ছা ছাঁচ বা বাটার মিল্ক রাখতে পারেন, যে কোনো ধরনের প্রোবায়োটিক বা প্রিবায়োটিক যেরকম দই, ছাঁচ, লস্যি, ঘোল, এছাড়া রাইস ওয়াটার দিয়ে কিছু হয়, আমি পরে এগুলো রেসিপি শেয়ার করব। কাঞ্জি ট্রাই করতে পারেন, সাওয়ারক্রথ ট্রাই করতে পারেন। এগুলো রাখতে পারলে কিন্তু গাট হেলথ খুব ভালো থাকে, আমাদের গুড ব্যাকটেরিয়া রিলিজ হয় যেটা আমাদের ডাইজেশনে খুব ভালো কাজ করে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা এই সময়টাতে ফাস্টিং কন্ডিশনে রাখতে পারেন। ফাস্টিং কিন্তু খুব ভালো, আবারও বলছি, ডিটক্স খুব ভালোভাবে হয়। অ্যাকচুয়ালি আমাদের বডি কিন্তু নিজেই ডিটক্সিফিকেশন করে। আমাদের লিভার, কিডনি, স্কিন, ডাইজেস্টিভ ট্র্যাক, ডাইজেস্টিভ সিস্টেম ওভারঅল, এগুলো কিন্তু আমাদের ওভারঅল ডিটক্সিফিকেশন করে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা করে ডিটক্সিফিকেশন লাগে না। কিন্তু ওই যে বললাম, মনের নেগেটিভিটি, শরীরের নেগেটিভিটি, কিছু পরিমাণ খারাপ দূষিত পদার্থ থেকে যায় যেগুলো রিলিজ করা খুব দরকার। তো সেই কারণে মান্থলি 1 to 2 টাইমস, এর থেকে বেশি কিন্তু নয়, তো ফাস্টিং করা ভালো, গুড ফর হেলথ। এবং যারা আপনারা ওজন বেশি আছে, যাদের পিসিওডি, পিসিওএস আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, তারাও কিন্তু ফাস্টিং করতে পারেন এবং ফাস্টিং কিন্তু খুব হেল্পফুল সব সময়ের জন্যই। কিন্তু হ্যাঁ, সেটা করতে হবে একটু সাইন্টিফিক ওয়েতে। ব্যাস এটুকুই সবাইকে বলা। নেক্সট আমি চলে আসবো রমজান নিয়ে। যদি আমি এখানে সেরকম কিছু কোয়ারিজ পাইনি, যদি ফাস্টিং নিয়ে কারো কিছু কোয়ারিজ থাকে, কিভাবে উপোস করলে খুব ভালো হয় বা ভালো রেজাল্ট আসবে, সেটা নিয়ে আমি আবারও বলবো পরবর্তী ক্ষেত্রে। এবার চলে আসবো রমজান নিয়ে। পবিত্র মাস রমজান চলছে, তো সেই ক্ষেত্রে একটা দীর্ঘ মাস, 29 থেকে 31 দিনের মধ্যে টানা রমজান পালন করা হয় এবং সেটা ফাস্টিং কন্ডিশনে, উইদাউট ওয়াটার বা উইদাউট ফ্লুইড। তো রমজান ইজ অল অ্যাবাউট পেশেন্স, একটা নিয়মানুবর্তিতা, কন্ট্রোল, সেলফ কন্ট্রোল বলা যায়। রমজান হচ্ছে একটা গুড লাইফস্টাইল লিড করা, টাইম টু টাইম, নিয়মানুবর্তিতা যেটা বললাম, এবং সবকিছু সময়, অর্থাৎ সময়ানুবর্তিতাটাও বটে। তো সেই ক্ষেত্রে রমজানের জন্য যতটা না আমাদের খাদ্যের মিল প্যাটার্ন, ফুড হ্যাবিটস যতটা না একদিকে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। তো রমজান আমাদের কিন্তু দুটো জিনিস শেখায়, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, আর দ্বিতীয়ত হচ্ছে সঠিক সময়ে সঠিক খাবার এবং সঠিক পানীয় নেওয়া।
গ্রহণ করা, ইনটেক করা। তো এই দুটো জিনিস আমাদের রমজান শেখায়। যে কোনো ধর্মাবলম্বীদের যে কোনো কিছু যা যা রয়েছে, যারা যা পালন করেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা সাইন্টিফিক রুট কজ থাকে। তো সেটাও কিন্তু আমাদের সব জায়গা থেকে শেখার মতো আছে। তো রমজান আমাদের এই দুটো ইম্পর্টেন্ট জিনিস শেখায়, যেটা আমি বললাম, যে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে সময়ানুবর্তিতা, যেটা টাইম ম্যানেজমেন্ট আমরা বলবো একাধারে, আর হচ্ছে সঠিক সময় সঠিক আহার, সঠিক কাজ, অর্থাৎ কাজের সময় কাজ, খাবারের সময় খাবার, প্রেয়ারের সময় প্রেয়ার, প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজিক্যালি এটা এই 1 মাস যাবত পালন করা হয় বিশ্বজুড়ে। তো রমজানের মূল 3টে খাবার, সেহরি, ইফতার অ্যান্ড ডিনার, অর্থাৎ রাতের খাবার। 3টে মেজর মিল আমরা নিয়ে থাকি। তো 3টে মেজর মিলের মধ্যে প্রথম সেহরির যে খাবারটা, সেটা ভোরবেলার দিকে প্রথম খেয়ে নিচ্ছেন। এটার সাথে অনেকটা কারওয়া চৌথের একটু মিল আছে। কারওয়া চৌথ যারা পালন করেন, নন বেঙ্গলি যারা রয়েছেন, কারওয়া চৌথ যাদের মধ্যে রয়েছে, কারওয়া চৌথের ব্যাপারটাও ওদের ক্ষেত্রে সার্গি থাকে এবং ওরাও ভোরবেলা একটু কিছু খাবার খেয়ে নেয়। তারপর চাঁদ ওঠার পর, অর্থাৎ সন্ধ্যের পরে আবার কিন্তু খাবার খাওয়া হয়। তো এই দীর্ঘ একটা সময় যে ফাস্টিং কন্ডিশন থাকে, এটার সাথে আমাদের রমজানের একটু মিল রয়েছে। কিন্তু কারওয়া চৌথ মাসে একবার মানে হচ্ছে বছরে একবার আসে, অক্টোবর মাস নাগাদ আসে, কোজাগরি পূর্ণিমার পরে। কিন্তু রমজান একটা টানা মাস, প্রায় 30 দিন, কমপক্ষে 29 থেকে 31 দিনের মধ্যে চলে এবং রেগুলার। তো এইটা একটা সূক্ষ্ম তফাৎ আছে, বাট সময়টা একই। যারা কারওয়া চৌথ পালন করছেন সার্গির জন্য রাখতে পারেন, আর যারা রমজান পালন করছেন তাদের ক্ষেত্রে আপনারা যেটা আমাদের ভোরবেলার প্রথম খাবার, অর্থাৎ সেহরির জন্য আপনারা খাবারকে প্ল্যান করতে পারেন একটু ওয়াইসলি। ওই যে প্রথমে বললাম যে আমাদের ফাস্টিং খুব ভালো, ফাস্টিং কন্ডিশন ইজ গুড ফর হেলথ, কিন্তু আমাদের একটু সাইন্টিফিক্যালি সাজাতে হবে এবং আমাদের শরীর বুঝে সাজাতে হবে। তো কি হয়, এই রমজান পালন তো মোটামুটি মোরালেস যারা করছেন, কিন্তু এটা যাওয়ার আগে, মিল প্ল্যানে যাওয়ার আগে আমি কয়েকটা ছোট্ট নলেজ একটু দেবো। অনেকেই জানেন, তবু আমি একবার রিপিট করবো, একটু মনে করিয়ে দেবো। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু রমজান বা এই ধরনের একটা লং টাইম ফাস্টিং করবেন না। তার মধ্যে প্রথমেই আসছে হাইপার গ্লাইসেমিয়ার পেশেন্ট বা হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্ট। যদি খুব বেশি ডায়াবেটিক থাকেন, আনকন্ট্রোল ডায়াবেটিস, আর যদি রেকারেন্ট এপিসোডস অফ হাইপোগ্লাইসেমিয়া থাকে, মাথা ঘুরে যাওয়ার টেন্ডেন্সি, সুগার ফল হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, যাদের লো বিপির সমস্যা আছে, লো ব্লাড প্রেশার রয়েছে, হঠাৎ প্রেশার ফল করে যায়, এই 2 ধরনের মানুষ কিন্তু উপোস বা রোজা করবেন না। নেক্সট আসবো যাদের লিভার প্রবলেম আছে, আইবিএস আইবিডি সমস্যা আছে, যাদের আলসারের প্রবলেম আছে, যাদের লিভার ভীষণই খারাপ, কোনোভাবেই পেটের সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছেন না, তারাও কিন্তু রমজান পালন করবেন না বা কোনো ধরনের উপোস করবেন না। 4 নম্বর পয়েন্টে আসি, যারা ল্যাকটেশন এবং প্রেগনেন্সি মা আছেন, অর্থাৎ গর্ভবতী মা এবং স্তন্যদায়ী মা, তারাও কিন্তু রমজান বা উপোস পালন করবেন না, কারণ এটা তাদের শিশুর জন্য, সন্তানের জন্য খুব একটা সুখকর হবে না। তো এরকম কিছু কিছু জায়গা যারা রয়েছেন তারা কিন্তু লং টাইম ফাস্টিং থেকে একটু নিজেদের দূরে রাখবেন। যাদের ভার্টিগো আছে, মাথা ঘোরার টেন্ডেন্সি আছে, যাদের মাথা টলছে, মনে হচ্ছে মাথা ঘুরছে, বা ভার্টিগো এমনি মাথা ঘোরা প্রবলেম আছে, তারাও কিন্তু উপোস বা লং টাইম ফাস্টিং বা রমজান রাখবেন না। এই ধরনের, এবং যারা বেড রিডেন পেশেন্ট, যাদের রেকারেন্ট হয়তো ডায়রিয়া আছে, বা সার্জারির পেশেন্ট, আফটার সার্জারি হয়েছে, ডায়ালিসিসের পেশেন্ট, কিডনি পেশেন্ট যারা রয়েছেন, বা রেকারেন্ট সময়ে ডায়রিয়া চলছে, রেকারেন্ট এপিসোডস অফ ফিভার, রেকারেন্ট এপিসোডস অফ ডায়ালিসিস চলছে, এরকম ধরনের পেশেন্টও কিন্তু লং টাইম ফাস্টিং করবেন না। সেটা কিন্তু আপনাদের শরীরের জন্য খুবই খারাপ হবে। এবং ভীষণ এজেড যারা, তাদেরকে আমি করতে না বলবো, যদিও এখানে যেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু যারা আপ টু 80 হয়ে গেছেন তাদেরকে বলবো ফাস্টিং না করাই ভালো, কারণ এটা আপনাদের হার্ট হেলথের জন্য বা লিভার হেলথের জন্য খুব একটা ভালো হবে না। তো এই জিনিসগুলো আপনারা যদি একটু মেনে চলতে পারেন, তাহলে এটা আপনাদের শরীরের জন্য খুব ভালো। কিন্তু তবুও লাস্টে যেটা বলার, এটা সবটাই মানুষের ইচ্ছার ওপর, মানুষের ইচ্ছা শক্তি, ধর্মীয় শক্তির উপর নির্ভর করে। যে যতটা পালন করতে পারে, যার মন মানসিকতা যেখানে নিমজ্জিত রয়েছে, সেই জায়গাতে কোনো ধরনেরই সাইন্টিফিক রুল খাটে না। স্টিল যেগুলো বারণ, সেগুলো আমি একটু বলে গেলাম। নেক্সট চলে আসবো আমরা সেহরির খাবারে, বা যারা নন বেঙ্গলি রয়েছেন, যারা কারওয়া চৌথ পালন করে, তারা সার্গিতে এই ধরনের খাবার রাখতে পারেন। সেহরি বা সার্গি, মানে সেহরিটা সার্গি নয়, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি দুটো জিনিসকে একই রাখলাম, তার কারণ হচ্ছে এই একই রকম দীর্ঘ 16 ঘন্টা মতো উপোসকালীন সময় থাকে যারা কারওয়া চৌথ করেন এবং যারা রমজান করেন। তো সার্গিতে এবং যারা রমজান করছেন তাদের ক্ষেত্রে সেহরিতে আপনারা একটা ব্যালেন্সড মিল রাখুন।
যেখানে অবভিয়াসলি সিরিয়াল অথবা মিলেটস থাকবে। দানা শস্য জাতীয় যে কোনো ধরনের আইটেম আপনারা রাখুন, কারণ এটাই আপনাদের মেন খাবার হবে, যেখান থেকে আমরা মেজর সোর্সে কার্বোহাইড্রেট পাবো। কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরকে চালনা করতে সাহায্য করে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখার চেষ্টা করুন, অর্থাৎ ভাত, মুড়ি, রুটি, চিড়ে, ওটস, রাগি, ডালিয়া, সুজির কোনো খাবার, এই ধরনের খাবার একটু রাখুন। চেষ্টা করুন একটু জলীয় খাবার রাখতে। ভাত রাখলে খুব ভালো। অনেকে চালের আটা রুটি খায়, সেটাও রাখতে পারেন, খুবই ভালো হয় রাখলে। এছাড়া যারা রুটি খাচ্ছেন তাদেরকে রুটি না খেতেই বলবো, কারণ যেহেতু রুটির মধ্যে কোনো ধরনের জল থাকে না, তো আমাদের শরীরে জল পৌঁছায় না। কিন্তু যদি আপনারা একটু রুটি আর অল্প কিছুটা ভাত, মানে হয়তো একটা বা দুটো পিস রুটি খেলেন আর সাথে একটু ভাত খেলেন, সেটা খুব সুন্দর ব্যালেন্স হবে সেহরির জন্য। তো এইভাবে রাখতে পারেন। অবভিয়াসলি ডালের কোনো আইটেম রাখতে পারেন। যদি রুটি বা ভাত খেয়ে থাকেন তাহলে ডালের আইটেম রাখবেন। অবভিয়াসলি ডাল রাখা খুব দরকার প্রোটিন পার্সেন্টেজের জন্য এবং অবভিয়াসলি জলের জন্য। ডালটা সেদ্ধ না করে একটু জলীয় ভাবে বানানোর চেষ্টা করবেন, যাতে ডালের মধ্যে প্রোটিন এবং ফাইবার প্লাস ওয়াটার কন্টেন্টটা বেশি থাকে, হাই হয়। সিজনাল ভেজিটেবলস রাখুন। এখন একটু গরম পড়ে গেছে, ঢ্যাঁড়স, পটল, এঁচড়, ঝিঙে, চিচিঙ্গা এরকম ধরনের সবজি এবং সজনে ডাঁটা, সজনে ফুল, এগুলো রাখুন। এগুলো রাখা খুব দরকার, কারণ অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি পক্স, অ্যান্টি ভাইরাল, তো সবকিছুর থেকে কিন্তু আমাদের মরিঙ্গা বা সজনে শাক, সজনে পাতা, সজনে ডাঁটা বা সজনে ফুল, এগুলো কিন্তু আমাদের হেল্প করে। নর্মাল যারা শুনছেন তাদের জন্য কিন্তু সজনে ডাঁটার কথা বলবো, সেটা খুব হেল্পফুল হবে, যেহেতু অ্যান্টি ক্যান্সারাস এবং অবভিয়াসলি অ্যান্টি ব্যাকটেরিয়াল, এটা ভীষণভাবে হেল্প করে। কচি নিম পাতা উঠেছে এখন, কিছুটা বাজারে পাবেন, তো নিম একটু রাখতে পারেন। নিমের কোনো তরকারি বা সবজি বানাতে পারেন। নিম দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে কোনো একটা তরকারি বা চচ্চড়ি বানাতে পারেন। এটাও কিন্তু আমাদের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল হবে। নিম রাখা এই সময় খুবই দরকার। যাদের ব্রণ হচ্ছে, অ্যাকনে রয়েছে, তাদেরও কিন্তু নিম একাধারে খুবই হেল্পফুল একটা সবজি হতে পারে। তাদের সমস্ত কিছু ব্যাকটেরিয়াল যে ইনফেকশন গুলো রয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন, যাদের খুশকি আছে, ড্যান্ড্রাফ কিছুতেই যাচ্ছে না, তারাও নিম রাখতে পারেন। সজনে পাতাটাও রাখুন বা সজনে ফুলটাও রাখুন। চেষ্টা করবেন এটাকে তরকারি বা চচ্চড়ি বানিয়ে খেতে। এটা কিন্তু ফ্রাই করে খেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা সেহরিতে একটা ফুল মিল রাখার চেষ্টা করুন, যেটা কার্বোহাইড্রেট রিচ হবে। অনেকে মুড়ি খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আমি বলবো মুড়িটাকে একটু জলীয় ভাবে খেতে থাকুন। জল দিয়ে খেতে পারেন, দুধ দিয়েও খেতে পারেন। যাদের দুধে খুব অ্যাসিডিটি হচ্ছে, জেনারেলি দেখা যায় একটা লং টার্ম ফাস্টিং করার দরুন দুধে প্রচন্ড অ্যাসিডিটি হয়, তো দুধটা তো আপনারা অ্যাভয়েড করে সেই ক্ষেত্রে ছানা বা দই রাখতে পারেন, খুব ভালো একটা খাবার হবে। এছাড়া চিড়ে দই খাওয়া যেতে পারে, এটাও শরীরকে ঠান্ডা রাখবে, পেট ভরাবে, ফাইবার থাকবে। মুড়ির মধ্যে যে ফাইবারটা থাকে না, চিড়ে সেটা প্রোভাইড করে। আপনারা ওটসের সাথে দই দিয়েও খেতে পারেন, খুব ভালো একটা খাবার হবে সেহরির জন্য। হ্যালো দমালিকা, হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং। এছাড়া আপনারা এগুলো ব্রেকফাস্ট আইটেমেও কিন্তু রাখা যায়। আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো সবই ব্রেকফাস্ট আইটেমে আপনারা রাখতে পারেন। ভালো আছি গো, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? তো আমি কিছুটা ব্রেকফাস্ট আইটেমস এবং সেহরির আইটেম নিয়ে কথা বলছি, যে আমরা কি কি ধরনের খাবার রাখতে পারি। তো আমি বললাম, এছাড়া আপনারা যে কোনো ড্রাই খিচড়ি বা পোহা রাখতে পারেন। অনেকে সুজির উপমা পছন্দ করে, অনেকের চালের আটার রুটি পছন্দ করে, ওটসের চিলা বা ওটসের প্যানকেক পছন্দ করে। এগুলো প্রত্যেক কটা খাবারই রাখা যায় সেহেরিতে বা ব্রেকফাস্টে। এছাড়া আপনারা যারা মুড়ি খাচ্ছেন তাদের কথা তো আমি বললাম, চিড়ের কথাও বললাম। চিড়ে দিয়ে আপনারা পোহা বানাতে পারেন। অবভিয়াসলি সবজির পরিমাণ একটু বেশি দেবেন, আর চেষ্টা করুন একটু স্যালাড জাতীয় আইটেম রাখতে, যেহেতু সারাদিন একটা উপোসকালীন সিচুয়েশন, সেই সময় কোনো ধরনের জল যাচ্ছে না। হ্যাঁ, তোমাদের তো দিল্লি যাওয়ার এখন তারা, হ্যাঁ একদম প্রিপারেশন নিয়ে নাও। অল দ্য বেস্ট, খুব খুব ভালো হবে, আমার বেস্ট উইশেস রইল। আচ্ছা, তো আপনারা ব্যাক টু ওয়ার্ক চলে আসি সেহেরিতে। তো আপনারা যেটা রোল ডোর সেগুলো তো রাখতেই পারেন, চিলা, পোহা, উপমা এগুলো রাখা যায়। এছাড়া ছোট ছোট প্যানকেক বানিয়েও খেতে পারেন, এগুলো রাখা যায়। আর যারা ভাত খাচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো, তারা ভাত, ডাল, সবজি, মাছ এটুকুই রাখুন। কারণ খুব বেশি হেভি খাবার বা যেগুলো ফার্মেন্টেড করে দেয় শরীরকে, ফার্মেন্টেশন ক্রিয়েট করে, লাইক ডিম, চিকেন এরকম ধরনের বা কোনো ধরনের মাটন রিলেটেড খাবার দাবার, এইগুলো এখন না রাখলেই ভালো হয়। যেহেতু ফাস্টিং কন্ডিশনের কথা আলোচনা করছি, তাই যতটা পরিমাণ অ্যালকালাইন ফুড রাখা যায় ততটাই ভালো। অ্যাসিডিক ফুডগুলোকে একটু আমরা বর্জন করব। মাছ বাদে যে ধরনের ননভেজ খাবারগুলো রয়েছে বা একটু ঘি রিলেটেড খাবার, ফ্যাট রিলেটেড খাবার দাবার গুলো, ননভেজ আইটেম, এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো ফাস্টিং কন্ডিশনের জন্য অনলি। তাহলে এগুলো একটু রাখতে পারেন সেহরির জন্য। আর মনে রাখবেন, জল পরিমাণ মতো খান, যতটা দরকার খান। যারা দই খাচ্ছেন তার মধ্যেও খেতে পারেন, ছাঁচও রাখতে পারেন। তো এইভাবে আপনারা সাজাতে পারেন। এবং যারা অনেকে চান যে একদম ঘরোয়া খুব হালকা একটা খাবার খেতে, জেনারেলি বাঙালি ঘরে যেটা দেখতে পাই বা ছোট থেকে আমি নিজে দেখে এসেছি, সেটা হচ্ছে মুড়ির ওপর অনেকে একটু বেশি রিলায়েবল বা
হতে চান, তো তাদের ক্ষেত্রে মুড়িটা কিন্তু মোটামুটি হুগলি, মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া এই 4টে জেলার মধ্যে, বীরভূমেও বলতে পারি, এই 5টা জেলার মধ্যে মুড়ির প্রচলনটা একটু বেশি। তো গরমের দিনে যারা সেহেরিতে বা ফাস্টিং কন্ডিশনে বা ব্রেকফাস্টে যারা মুড়ি রাখতে চাইছেন রাখতে পারেন, কিন্তু সেটা ব্যালেন্স করতে হবে সবজি দিয়ে, স্যালাড দিয়ে, কোনো তরকারি আইটেম দিয়ে একটু ব্যালেন্স করুন। আচ্ছা, আর একটা কথা একটু বলবো, যারা মুড়ি খাচ্ছেন তারা প্রতিদিন সেহেরিতে 2টো করে খেজুর রাখুন। এতে আপনাদের কনস্টিপেশন হবে না, আপনাদের ব্লাড প্রেশার যেটা যদি ইনক্রিজ হওয়ার টেন্ডেন্সি থাকে বা ডিক্রিজ হওয়ার টেন্ডেন্সি থাকে, অর্থাৎ হাই বিপি অ্যান্ড লো বিপি, এই দুটোকে ব্যালেন্স করবে। কারণ খেজুর হচ্ছে ড্যাশ ডায়েটের মধ্যে পড়ে, তো আমরা হাইপার টেনশনে বা যাদের ওই ফ্ল্যাকচুয়েট করে ব্লাড প্রেশার তাদেরকে আমরা খেজুর দিয়ে থাকি। তো খেজুর ভীষণ ভালো একটা উপাদেয় খাদ্য, প্লাস খেজুরের মধ্যে ন্যাচারাল সুইটনার আছে। যাদের ওই মিষ্টি চিনি খাবার প্রচন্ড প্রবণতা, তারা খেজুর রাখতে পারেন। খেজুর আমাদের খিদেটাকে তো মেটায়, অবভিয়াসলি মিষ্টির ক্রেভিংস কে কমায়, মিনারেল আমাদের শরীরে এনে দেয়। এছাড়া আয়রন রিচ একটা খাবার হচ্ছে খেজুর। অনেকেই আয়রন জাতীয় খাবার খুঁজতে থাকেন, বাচ্চাদের দেওয়ার জন্য জিজ্ঞাসা করতে থাকেন, তাদের জন্য নাটস অ্যান্ড সিডস অ্যান্ড অবভিয়াসলি ডেটস, ড্রাই ডেটস অর্থাৎ অ্যারাবিয়ান বা ওমানিয়ান ডেটস আপনারা রাখুন, সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। এছাড়া আপনারা সেহরিতে রাখতে পারেন ওভারনাইট সোক করে ভিজে রাখা বাদাম অ্যান্ড সিডস, আপনারা পামকিন সিডস রাখতে পারেন, চিয়া সিড ভেজা জল খেতে পারেন। অনেকে তো এমনি আমন্ড বা কাজু বা রেজিন ওয়াটার খেতে পারেন। যাদের কনস্টিপেশন হচ্ছে তারা রেজিন ভেজা জল, মানে কিশমিশ ভেজা যে জলটা থাকবে সেই জলটা খান, কিশমিশটাও খেতে পারেন। তো এগুলো একটু রাখুন, এতে কিন্তু কনস্টিপেশনের মতো সমস্যাগুলো থেকে আপনারা এড়াতে পারবেন। কারণ জেনারেলি কি হয়, অনেক দিন একটা ফাস্টিং কন্ডিশনে থাকলে যেহেতু জল কম যায়, ফাইবার কম যায়, আমাদের একটা কনস্টিপেশনের সমস্যা চলে আসে। তো যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম নর্মালি রয়েছে তারাও কিন্তু কিশমিশ ভেজা জল এবং খেজুর রাখতে পারেন, এতে কিন্তু খুব উপকার আপনারা পাবেন। তো সেহেরিকে এইভাবে সাজিয়ে নিন। এরপরে জল পরিমাণ মতো খান, কারণ এইটাই আপনার জল খাওয়ার শেষ টাইম। তো অবভিয়াসলি জলটা মোটামুটি আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো খান। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত জল খেলে কিন্তু ইউরিনেশনের জন্য আবার বারবার উঠতে হবে এবং ঘুম কিন্তু প্রপার হবে না। ফাস্টিং কন্ডিশনে যতটা না সময় জ্ঞান, খাদ্যের মিল প্ল্যান এগুলো না যতটা যা থাকে, তা থেকে অনেক বেশি হচ্ছে আমাদের ঘুম, স্লিপ সাইকেলকে কিন্তু ঠিক রাখতে হবে। তো স্লিপ সাইকেল যদি গড়বড় হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। তাই স্লিপটাও কিন্তু ইকুয়ালি ম্যান্ডেটরি, এটা একটা খুব দরকার। হ্যাঁ, অবভিয়াসলি এখনকার ডেলি লাইফে মানে কারোর কোনো অসুস্থতা থাকুক বা না থাকুক, আমাদের একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট খুব করা দরকার, আমাদের একটা ডেইলি মিল প্ল্যান খুব করা দরকার, এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা কি কি করছি সারাদিনে, খাবার পানীয় এর বাদে সেগুলোর একটা ডায়েরি মেনটেন করা খুব দরকার, মানে রুটিন মেনটেন করা। মানে মানুষ মেনটেন করে না, সেই জায়গাগুলো একটু করা খুব দরকার। কারণ আমরা খুবই খারাপ দিকে এগোচ্ছি দিনে দিনে। যাদের শরীরে কোনো কিছুই সমস্যা নেই তারাও কিন্তু এই ধরনের জিনিসের শিকার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখা খুবই দরকার। তাহলে আপনারা সেহরির কথা আমি বললাম, এগুলো এইভাবে আপনারা সাজাতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে কোনো রকমেরই ফাস্টিং করুন না কেন, ফাস্টিং সিচুয়েশনে চা, কফি, গ্রিন টি এগুলো থেকে একটু বিরত থাকবেন। স্মোকিং, ড্রিঙ্কিং, টি, কফি, গ্রিন টি, মশালা টি, এরকম ধরনের চা, মানে ট্যানিন অ্যান্ড ক্যাফিন রিলেটেড খাদ্যদ্রব্য, সফট ড্রিঙ্কস, সোডা ওয়াটার, রুয়াবজা বা প্যাকেজড যে ড্রিঙ্কিং ফ্রুট জুস গুলো থাকে বা রেডি টু ইট প্রসেস ফ্রুট জুস গুলো থাকে, এইগুলো একটু অ্যাভয়েড করবেন। কারণ ফাস্টিং কন্ডিশনে আমাদের যতই যাই খেতে ইচ্ছা করুক না কেন, বাড়িতে তৈরি আপনারা ফ্রুট জুস খেতে পারেন। এমনি ফলের রস তো খাবেনই অবভিয়াসলি, কিন্তু ফ্রুটের যে জুসটা সেটা আপনারা মিন্ট জুস খেতে পারেন, কিন্তু সেখানে সোডা মেশাবেন না, সেখানে তো কোনো ধরনের কোলা বা ড্রিঙ্ক মেশাবেন না। তো এগুলো আপনাদের ন্যাচারাল সুইটনার নয়, আর্টিফিশিয়াল সুইটনার, যেটা আমাদের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। না, গ্রিন টিতে ক্যাফিন থাকে না, গ্রিন টিতে ক্যাটেচিন বলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের হার্ট হেলথের জন্য খুব ভালো। কিন্তু যখন ফাস্টিং কন্ডিশনে কেউ থাকবেন, যেহেতু আজকের আলোচনা ফাস্টিং কন্ডিশন নিয়ে, তো ফাস্টিং কন্ডিশনে চা কফি থেকে একটু বিরত থাকবেন। আদারওয়াইজ নর্মাল দিনগুলোতে গ্রিন টি খাওয়া যায়, কিন্তু খালি পেটে গ্রিন টি খাবেন না। গ্রিন টি খাওয়ার টাইম হচ্ছে আফটার স্ন্যাক বা আফটার ব্রেকফাস্ট। গ্রিন টি অ্যাকচুয়ালি হার্ট হেলথের জন্য ভালো, কিন্তু গ্রিন টি আমাদের মেটাবলিজমকে খুব কমিয়ে দেয়। তো গ্রিন টি যারা খাচ্ছেন তাদেরকে আমি একটু কম পরিমাণে গ্রিন টি খেতে বলবো, মানে পার ডে 1 কাপ খান, এর বেশি কিন্তু নয়। কারণ মেটাবলিজম খারাপ হয়ে গেলে আমাদের লিভার ড্যামেজ হবে, আমাদের যে গ্যাস্ট্রিক জুস ঠিকঠাক ক্ষরণ হবে না। তো এইগুলো আমাদেরকে হবে খিদে কমিয়ে দেবে, এবং দেখা যাবে হয়তো একটা বিশেষ টাইমের পরে কোনো বিশেষ খাবারে একটা ইনটলারেন্স, যেটা হয় হচ্ছে এসিভি দিয়ে, মানে যারা অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছেন ওজন কমানোর জন্য, তাদের মারাত্মক গ্যাস্ট্রাইটিস, জিইআরডির সমস্যা, এবং একটা ওই যে বললাম একটা পার্টিকুলার খাবার হজম না হওয়া, এটা শুরু হয়ে যেতে পারে কিছু বছর পর থেকে। তো চুজ ওয়াইজলি, যেটা আমি সবসময় বলি, চুজ ওয়াইজলি।
তো যারা ফাস্টিং কন্ডিশনে আছেন তারা চা কফি থেকে একটু বিরত থাকবেন, আর কোনো ধরনের কোলা, প্যাকেজ ড্রিঙ্কস, ফ্রুটস, রিয়েল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের যে ফ্রুট জুস গুলো পাওয়া যায় সেগুলো থেকে একটু বিরত থাকবেন ফাস্টিং কন্ডিশনের জন্য। তাহলে ফ্রুট জুসের জন্য আপনারা কি ট্রাই করতে পারেন? অবভিয়াসলি ছাঁচ খেতে পারেন, বাটার মিল্ক যাকে বলা হয়, দইয়ের ঘোল বা লস্যি খেতে পারেন, বাড়িতে বানাতে পারেন মিন্ট শরবত, এছাড়া লেবু চিনি দিয়ে যে আমরা নুন দিয়ে যে ধরনের জিনিস খাই শরবত করে সেটা খেতে পারেন। রু আফজা থেকে বিরত থাকবেন, কারণ আর্টিফিশিয়াল কালার কিন্তু আমাদের লিভারের জন্য একদম ভালো নয়। রু আফজাতে এছাড়া বিভিন্ন ধরনের যে মিষ্টি, হলুদ রঙের মিষ্টিগুলো হয়, যারা বাড়িতেও করেন বা কিনেও আনেন তারাও কিন্তু জানবেন যে এই ধরনের যে হলুদ জিনিসগুলোতে মেটানিনিউল থাকে, যেটা কিন্তু ক্যান্সারাস। তো এই ধরনের খাবারগুলো না খাওয়াই ভালো। মানে ফাস্টিং কন্ডিশনে তো খাবেনই না, নর্মাল ডেলি লাইফে নিজেরাও খাবেন না, বাচ্চাদেরও দেবেন না। তো এইগুলো থেকে একটু দূরে থাকুন। বাড়িতে মিন্ট পুদিনা শরবত বানিয়ে নিন, এটা খেতে পারেন। জিরা শিকাঞ্জি বানিয়ে নিন, কিন্তু সোডা ওয়াটার দেবেন না। এগুলো হজমের জন্য খুব ভালো হয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো এছাড়া ম্যাঙ্গো জুস, কাঁচা ম্যাঙ্গোর যে র ম্যাঙ্গো যে জুস হয়, মানে আমরা করে যেটা খাই সেগুলো খেতে পারেন। এইগুলো আমরা রাখতে পারি ফাস্টিং কন্ডিশনে, বা গরমের জন্য রাখা যায়। ঠিক আছে, তাহলে এগুলো রাখা যেতে পারে। নেক্সট চলে আসবো আমরা ইফতারে। ইফতারের যে মিল প্ল্যান হবে সেখানে ফ্রুটস থাকবে, কিন্তু আমাদের উপোস ভাঙে আমরা সবাই জানি। আর একবার সকলের জন্য, সকলের জ্ঞাতার্থে বলা, যে ফাস্টিং কন্ডিশন ব্রেক করবেন হচ্ছে খেজুর দিয়ে, কারণ ওই একই কথা, খেজুর আমাদের ড্যাশ ডায়েটের মধ্যে পড়ে। খেজুর আমাদের ব্লাড প্রেশারকে শিথিল রাখে, ঠিকঠাক রাখে, ম্যানেজেবল রাখে, সেই কারণেও খেজুর খাওয়া প্রয়োজন আছে। এছাড়া আমাদের নিয়মে তো আছেই, প্লাস হচ্ছে আমাদের খেজুর কি করে, ফাইবার এবং যে ওই যে একটা হঠাৎ করে সুগার স্পাইক হয়ে যাওয়া বা সুগার ফল হয়ে যাওয়া, এই ঝামেলাটা থেকে আমাদের মুক্তি দেয়। কারণ খেজুরের মধ্যে ন্যাচারাল সুইটনার আছে, যেটা গ্লুকোজ, সুক্রোজ এন্ড অবভিয়াসলি ফ্রুক্টোজ। প্রচন্ড সুগার থাকে এবং সেই সুগারটা কিন্তু গুড কোয়ালিটি অফ সুগার, এবং এটা আমাদের খাদ্যে মানে খেজুর থেকে চলে আসে। তো এই ধরনের সুগার গুলো আপনারা নিজেদের খাবারের তালিকাতে রাখুন। রাখতে পারেন কিশমিশ, রাখতে পারেন ভেজা বাদাম, রাখতে পারেন ভেজানো কোনো সিডস লাইক পামকিন সিডস বা চিয়া সিডস, এগুলো রাখা যায়। এরপরে রাখুন একটু ছোলা আর একটু কাঁচা আদা। আদা আপনাদের গ্যাস্ট্রাইটিস জনিত সমস্যা থেকে দূরে রাখবে, গ্যাস্ট্রিক জুসকে ভালোভাবে রিলিজ করতে সাহায্য করবে, লিভারকে ভালো রাখবে। আর এতক্ষণ পর্যন্ত যে ফাস্টিং কন্ডিশনে আমাদের স্টমাকে এইচসিএল ক্ষরণ হয়ে গেছে সেইটাকে শিথিল করবে, আর অবভিয়াসলি আমাদের গাট হেলথ এটাকে ভালো রাখতে সাহায্য করবে। তাহলে আমরা আদা রাখতে পারি, অল্প একটু কাঁচা ছোলা রাখুন। এরপরে যে মেন খাবার বা মেজর খাবার হবে, সেখানে যে ফল থাকে, সেই ফলের মধ্যে অবভিয়াসলি স্যালাড থাকবে। স্যালাডের মধ্যে কিন্তু চেষ্টা করুন জলীয় সবজি রাখতে। আপনারা রাখতে পারেন কাঁচা পেঁয়াজ, রাখতে পারেন টমেটো, র টমেটো, এবং রাখতে পারেন হচ্ছে কিউকাম্বার, শসা। এগুলো অবভিয়াসলি রাখবেন। এর সাথে সেদ্ধ ছোলা বা কাঁচা ছোলা রাখুন। অনেকে গ্রিন মুগ, ছোলা এবং মটর একসাথে মিশিয়ে ভিজিয়ে রাখেন এবং সেটাকে চাট করে খেতে পারেন। এটা খুব ভালো খাবার হবে, প্রোটিন কনজাম্পশনকে পূরণ করবে, আমাদের জলের মাত্রাকে পূরণ করবে, ফাইবার ক্যাপাসিটিকে বাড়াবে। ছাতুর শরবত অনেকে রাখতে পারেন। এছাড়া যে কোনো ধরনের দইয়ের ঘোল, ছাঁচ তো রাখতেই পারেন। ফ্রুট জুস না কিনে যেগুলো যেগুলো আমি বললাম সেই ধরনের জুসগুলোকে বাড়িতেই বানিয়ে নিন, শরবত বানিয়ে নিন, সেটা খেতে পারেন। ট্রাই করতে পারেন তরমুজের জুস। এছাড়া আপনারা নর্মাল খাবার যা যা আমাদের ফলগুলো রয়েছে, একটু জলীয় সবজি লাইক সিট্রাস ফ্রুট, মৌসাম্বি, কিন্তু মিষ্টি মৌসাম্বি হতে হবে। মিষ্টি আঙুর রাখতে পারেন, টক যদি হয় তাহলে কিন্তু অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে। ওকে, তাহলে এইগুলো একটু ওয়াইসলি আপনাদের চুজ করতে হবে। আর জলীয় ফল, জলীয় সবজির মধ্যে অনেক কিছুই রাখা যায়। জামরুল যদি পান বাজারে, ওটা রাখতে পারেন। খরমুজ, ফুটি, তরমুজ এগুলো রাখুন। আঙুর রাখুন, শশা রাখুন, কলা রাখুন। কলাতে ম্যাগনেসিয়াম আছে, সেলেনিয়াম রয়েছে, খুব ভালোভাবে এই যে বললাম ন্যাচারাল সুইটনার রয়েছে, যেটা আমাদের গ্লুকোজের ওই হঠাৎ করে স্পাইক হয়ে যাওয়া বা হঠাৎ করে সুগার ফল হয়ে যাওয়াকে বাঁচিয়ে রাখবে, এবং অবভিয়াসলি ফাইবার তো আছেই। তো এটাও খুব অনেক সময় দেখা যায় যে একটু ব্রেনের সমস্যা হচ্ছে, একটু নার্ভ রিলেটেড প্রবলেম বাড়ছে, তো ম্যাগনেসিয়াম ওটাকে কিওর করে। আমাদের যে ব্রেন ফগ হয় অনেক সময় ফাস্টিং কন্ডিশনে, একটু দুর্বল লাগে, উইক লাগে, এইগুলোকে কলা খুব ভালোভাবে, যে কোনো ধরনের ব্যানানা আপনারা ট্রাই করতে পারেন, যেটা আপনাদের স্যুট করবে সেই ধরনের কলা রাখুন। এই ধরনের ফ্রুটস গুলো একটু রাখার চেষ্টা করুন, যেগুলো অ্যাসিডিক ফুড, যেমন অ্যাপেল, নাশপাতি, এরকম ধরনের ফ্রুট গুলোকে একটু অ্যাভয়েড রাখবেন, কারণ এগুলো খেলে অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের টেন্ডেন্সি বেড়ে যায়। আপনারা বেদানা রাখতে পারেন, ডালিম বা বেদানা রাখুন। জাম যদি বাজারে পাওয়া যায় জাম রাখুন। এখন তরমুজ, ফুটি এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো রাখুন। এগুলো খুব উপাদেয় খাবার হবে এবং জলের মাত্রা কিন্তু পূরণ করবে। ওকে, তাহলে এই ধরনের ফলগুলো আপনারা আপনাদের খাদ্য তালিকায় ইফতারের জন্য রাখুন। নেক্সট আসবো মিল প্ল্যানে। এখানেই আমাদের ভাজা পোড়া খাবার অনেক বেশি খাওয়া হয়ে যায়, যেটা আমি প্রথম শুরু করেছিলাম। তো এই ভাজা পোড়া খাবারগুলো একটু এড়িয়ে আপনারা এখানে ননভেজ কিছু আইটেম রাখলে আপনারা কিন্তু ডিম রাখতে পারেন। এগ নগ বানিয়ে খেতে পারেন, স্ক্র্যাম্বলড এগ খেতে পারেন, বয়েলড এগ খেতে পারেন, এগের কোনো প্রিপারেশন খেতে পারেন, বাট কোনো ভুজিয়া টাইপের, চানাচুর টাইপের আইটেম, ডিপ ফ্রাইড আইটেম, পাকোড়া,
চপ বেগুনি, কাটলেট, সিঙ্গারা এগুলো থেকে অ্যাভয়েড রাখবেন নিজেদের। ছোলার সাথে মুড়ি দিয়ে খেতে পারেন। এছাড়া বানাতে পারেন নতুন কোনো ডিশ, যেরকম সুজির হালুয়া বানাতে পারেন। তো সুজির হালুয়াটা বাড়িতেই তৈরি করুন। সেটার মধ্যেও যদি রং দিতে হয় হলুদ ব্যবহার করুন, বাট মেটানিন ইয়েলো ব্যবহার করবেন না, এটা লিভারের ক্ষেত্রে খারাপ তো বললাম, এছাড়া ক্যান্সারাস। তো সুজির হালুয়া রাখতে পারেন, সুজি উপমা রাখতে পারেন, রাখতে পারেন চিড়ের পোহা, ওটসের খিচুড়ি, ওটসের পোহা। এছাড়া এগুলো যদি কিছুই না খেতে চান তাহলে প্লেন আপনারা ভেজ স্যুপ, কর্ন স্যুপ, চিকেন স্যুপ এগুলো রাখতে পারেন। এটা খুব সুন্দরভাবে পেট ভরাবে, জলের মাত্রা পূরণ করবে, ফাইবারের মাত্রা পূরণ করবে, পেট তো ভরাবেই। তাহলে এরকম ধরনের আইটেম আপনারা ইফতারে রাখতে পারেন। যাদের মুড়ি খাওয়ারই ইচ্ছা আছে বা মুড়ি খেতে চাইছেন, লাইট খেতে চাইছেন, তারা মুড়ির সাথে ছোলার মাখা টাইপের একটা কিছু খেতে পারেন। আমি বলবো কর্ন রাখুন, কর্নও আমাদের সিরিয়ালস এর মাত্রাকে পূরণ করে। ইফতারেও কিন্তু ইকুয়ালি আমাদের একটা সিরিয়াল বা মিলেট আইটেম রাখা খুব ভালো। এগুলো যারা রাখতে চাইছেন না তারা চালের আটার রুটি বা ওটসের রুটি বা রাওয়া ধোসা, সুজি দিয়ে তৈরি কিছু আইটেম রাখতে পারেন, খুব ভালো হয়, ফাইবারও চলে যায় আর পেটও ভরে যায়। তো এরকম কিছু হালকা খাবার রাখুন যাতে, আর জলের মাত্রা আবারও, কারণ এই সময় থেকে জল আপনারা বেশি খাবেন, কারণ আপ টু ডিনার বা ঘুমানোর সেহরি পর্যন্ত বা ঘুমিয়ে ওঠার সেহরি পর্যন্ত জল খাওয়ার আমাদের সময়। তো এই সময় যতটা পারবেন জলের মাত্রা একটু বজায় রাখুন। গরমের দিন চলছে, মোটামুটি এখন ওই 5:30 পৌনে 6টার দিকে এখন সময় টাইম টেবিল অনুযায়ী চলছে ইন্ডিয়ান টাইমে। তো সেই ক্ষেত্রে আপনারা বিকেল 5:30 6টার মধ্যে আপনারা দইও রাখতে পারেন, দইয়ের ঘোল বানিয়ে নিন বা দইয়ের ছাঁচ বানিয়ে নিন, বাটার মিল্ক রাখতে পারেন। এছাড়া ফার্মেন্টেবল কোনো খাবার, যেমন আমি বলেছিলাম কাঞ্জি, বাটার মিল্ক বা রাইস ওয়াটার দিয়ে এক ধরনের ফার্মেন্টেবল ড্রিঙ্ক তৈরি করা যায়, যেটা আমাদের B12 খুব ইনক্রিজ করে। যাদের গাট হেলথের প্রবলেম আছে, যাদের B12 কম রয়েছে, যারা গ্যাস্ট্রাইটিস, ব্লটিং, অ্যাসিডিটিতে ভুগছেন, তারা এগুলো ট্রাই করতে পারেন। খুব উপকার কিন্তু আপনারা পাবেন। নর্মাল দিনেও রাখতে পারেন, ফাস্টিং এর কন্ডিশনেও রাখতে পারেন। ওকে, এইবার চলে আসবো নেক্সট আমাদের লাইফস্টাইলে। লাইফস্টাইলটা আমাদের কিন্তু ঘুমিয়ে কাটাবেন, দ্যাটস ওকে, বাট আমাদের প্রফেশনাল কাজও করতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের, ওই যে বলেছিলাম, রমজান ইজ অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। কতটা সুন্দরভাবে আমরা লাইফস্টাইলকে মেনটেন করছি, ম্যানেজ করছি, আমাদের সমস্ত কাজ সামলে নিজেদের যে ইচ্ছা শক্তি এবং আমাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে কতটা ফুলফিল করতে পারছি, দ্যাট ইজ কল রমজান, দ্যাট ইজ কল ইউর ভাইব্রেন্ট। এবং আপনাদের ভিতর থেকে যে পজিটিভিটি আসছে সেটাও কিন্তু আপনাদের কাজে, আপনাদের লক্ষ্যে সেইভাবে কিন্তু আপনাদের গাইডও করবে। তো কাজ করা ইম্পর্টেন্ট, ঘুমটাও ইম্পর্টেন্ট, জল খাওয়া ইম্পর্টেন্ট, বাট কাজ করাটাও ইম্পর্টেন্ট। যারা প্রেয়ার করছেন তাদের ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে এক্সারসাইজ হয়ে যায়, আর যারা করছেন না তাদের ক্ষেত্রে একটু হেঁটে আসতে পারেন, নর্মাল সাধারণ মানুষের সাথে কথা বলতে পারেন। যদি সবসময় ঘরের মধ্যে বন্দি থাকেন তাহলে একটু উইক লাগতে পারে, টায়ার্ড লাগতে পারে, একটু লো ফিল হতে পারে। সেই জন্য নেচারের সাথে সময় কাটান, ছাদে ঘুরতে পারেন, বারান্দায় ঘুরতে পারেন, রাস্তায় হেঁটে আসতে পারেন, ঘরের বাইরে একটু তাকিয়ে থাকুন না, ভালোই লাগবে। তাহলে এই জিনিসগুলো করাটাও কিন্তু ইকুয়ালি লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কোনো ধরনের নেগেটিভ থটস রাখবেন না। সারেন্ডার ইয়োর সেলফ, যেটা রমজানের মূল মন্ত্র, এবং আমাদের জীবনেরও হওয়া উচিত যে সারেন্ডার ইয়োর সেলফ টু দ্য ডিভাইন, টু দ্য ইউনিভার্স। তো অবভিয়াসলি ঈশ্বর নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এবার চলে আসবো ডিনারে। লাস্ট অপশন, আমাদের লাস্ট খাবার ডিনার। ডিনারের মধ্যে রাখুন ভীষণ হালকা খাবার। যারা রুটি খেতে পছন্দ করেন রুটি রাখুন, কিন্তু এর মধ্যে ডাল রাখুন, কোনো ধরনের সুপি আইটেম বা ঝোল রাখতে পারেন, লাইট চিকেন স্টিউ বা চিকেন স্যুপ, মাছের ঝোল, এরকম ধরনের খাবার রাখুন। রাত্রেবেলা ডিম রাখবেন না। রাত্রেবেলা ডিম বা খুব হেভি মশলাদার খাবার, স্পাইসি আইটেম, বিরিয়ানি, পোলাও, এই ধরনের খাবারগুলো থেকে অ্যাভয়েড করুন নিজেদেরকে। ভাত খেলে খুব ভালো হয়, কারণ সারাদিনে আমাদের শরীরে জল পৌঁছায় না, তো ভাত খাওয়া খুব দরকার। যারা একেবারেই ভাত খেতে পারছে না তারা আবারও, যেটা আমি বলেছিলাম, যে একটা রুটি বা দুটো রুটি, তার সাথে অল্প ভাত রাখুন। এইভাবে নিজেদের খাবারকে ব্যালেন্স করুন। ডাল অবভিয়াসলি রাখবেন, কারণ সারাদিনে ডাল খাওয়া হচ্ছে না সেইভাবে, তো মুগ মুসুর ডালটাই প্রেফারেবল, এটা রাখুন। আর মুগ মুসুর ডাল ইজিলি ডাইজেস্টেবল। আপনারা 5 মিশালি ডাল দিয়েও একটা ডাল বানাতে পারেন, সেটাও ইকুয়ালি ভালো হবে। যারা নন বেঙ্গলি রয়েছেন তারা রাজমা চাওয়াল খেতে পারেন, রাজমা বা চিকপি যেগুলো হয়, ওই চিকপিস দিয়ে আপনারা একটা ডাল বানাতে পারেন, খুব উপাদেয় খাবার। অনেকে মটর দিয়ে ঘুগনি টাইপের আইটেম করে খায়, সেটাও রাখতে পারেন। ডাল বা ডাল প্রোডাক্টস বা লেগিউমস জাতীয় খাবার রাখতে পারেন। রাত্রিবেলা ডিম এবং সয়াবিনটা রাখবেন না, এটা কিন্তু হজমে ব্যাঘাত ঘটাতে পারে। আর জলীয় সবজি রাখুন, অবভিয়াসলি সবজির একটা তরকারি রাখুন। সবজি খাওয়া এই সময় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর জলীয় খাবার রাখুন, একটু সুপি আইটেম, মাছের ঝোল হলে খুব ভালো হয়, আর লাইট চিকেন স্টিউ উইথ ভেজিটেবলস, এইভাবে রাখার চেষ্টা করুন। যারা ওয়েট লস ডায়েটে আছেন তারাও রাখতে পারেন, তারা রুটিটা অ্যাভয়েড করে অল্প একটু ভাত খাবেন, আর একটা সবজি সেদ্ধ রাখতে পারেন, আর একটু সবজিকে স্টিউ করে প্রেসার কুক করেও খেতে পারেন। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এবং অবভিয়াসলি মাছ রাখুন, যেটা সারাদিন খাওয়া হচ্ছে না সেটা রাতের দিকে মাছ রাখা ভীষণ দরকার, কারণ এখনকার প্রোটিনটা, মানে এই ফাস্টিং কন্ডিশনে যতটা দরকার সেটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল খাবার, যেটা খুব সহজে আমাদের হজম হবে এবং আমাদের শরীরকেও কোনো ধরনের উত্তেজক কোনো খাবার হবে না, প্লাস আমাদের প্রোটিনের চাহিদাকেও পূরণ করবে। তাহলে মাছ রাখা কিন্তু খুবই দরকার। যারা মাছ একেবারেই পছন্দ করে না তারা চিকেন স্টিউ রাখতে পারেন।
এবং অবভিয়াসলি জল খাওয়া খুব ম্যান্ডেটারি। যারা মেডিসিন খাচ্ছেন, মেডিসিনটা মোটামুটি সেহেরির টাইমে আগে পরে রাখতে পারেন, খেতে পারেন। আর ডিনারের পরে যারা মেডিসিন খাচ্ছেন তারাও খেয়ে নিন। মেডিসিন গুলো ঠিকঠাক বুঝে শুনে টাইম অনুযায়ী খাবেন, মেডিসিন যেন অফ না হয়, এগুলো একটু খেয়াল রাখুন। আর ব্রাশ করুন 2 বার। যেহেতু ফাস্টিং কন্ডিশনে থাকছি, তো আমাদের ব্যাড ব্রেথ হতে পারে, আমাদের ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। সারাদিন যেহেতু আমরা দাঁতে কোনো কাটছি না কিছু, মানে কোনো খাবার বা পানীয়, তো সেই ক্ষেত্রে ব্যাড ব্রেথ এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার হাই চান্সেস থাকে ডিউরিং দিস টাইম অফ রমজান অর ডিউরিং দিস টাইম অফ ফাস্টিং পিরিয়ড। তাহলে সেই সময় কিন্তু ব্রাশ করা টুয়াইস আ ডে খুবই দরকার। যারা ব্রাশ করতে পারছেন না বা সময় হচ্ছে না, সেই ক্ষেত্রে মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন, বাট অবভিয়াসলি মুখে মানে ওরাল হাইজিনটা একটুখানি খেয়াল রাখবেন। আর দাঁতের মধ্যে অনেক সময় আমাদের খাবারের কণা আটকে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু কুলি করা খুব প্রয়োজন। প্লেন জল দিয়ে কুলি করুন, অথবা আমাদের একটু মাউথ ওয়াশ দিয়ে, আমাদের যেরকম নিয়ম আছে, অর্থাৎ মাউথ ওয়াশ ইউজ করার পরে 30 মিনিটস কিছু খাওয়া যায় না বা জল পান করা যায় না, সেটা একটু খেয়াল রেখে করুন। কারণ ওরাল হাইজিন ইজ ভেরি মাচ মানে মাচ নিডেড, এটা খুবই দরকার। প্লাস এবার আপনারা জল খান। এখন আসি যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, ইনডাইজেশন, ব্লটিং, এই ধরনের যারা সমস্যায় ভুগছেন, তারা 2টো ড্রিঙ্ক ট্রাই করবেন। একটা হচ্ছে আফটার ডিনার, যাদের খুব ব্লটিং অ্যাসিডিটির সমস্যা আছে, তারা প্লেন আদা জল ফুটিয়ে স্ট্রেন করে 1 কাপ জল খেয়ে ঘুমাতে যেতে পারেন লিউকওয়ার্ম অবস্থাতে। আদারওয়াইজ আপনারা একটু আদা প্লাস একটু কাঁচা জোয়ান ফুটিয়ে জলের মধ্যে এটাও স্ট্রেন করে 1 কাপ মতো, চায়ের কাপের 1 কাপ খেয়ে ঘুমাতে যেতে পারেন। অবভিয়াসলি লিউকওয়ার্ম ওয়াটার এটা হবে, খুব গরম হবে না, খুব ঠান্ডাও হয়ে যাবে না, নিজের আঙুল ডোবাতে পারবেন এরকম একটা টেম্পারেচারে নিজেদেরকে আপনারা এই ধরনের ওয়াটার রাখতে পারেন। আর যাদের ভীষণ অ্যাসিডিটি হচ্ছে বা লিভারের প্রবলেম হচ্ছে, তারা ফার্স্ট মর্নিং এ ব্রেকফাস্টের আগে জিরে ভেজা জল খেতে পারেন। আগের দিন রাত্রে জিরেটাকে জলে ফুটিয়ে নিন বা জলে ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে উঠে একটুখানি ফুটিয়ে নিয়ে স্ট্রেন করে খাবেন। ব্যাস, তাহলেই অ্যাসিডিটি বা ইনডাইজেশন, ব্লটিং, গ্যাস্ট্রাইটিস, যাদের যারা সমস্যা আছে সব মিটে যাবে। 1 মাস টানা কন্টিনিউ করুন, তারপর আমাকে জানাবেন যে কেমন আছে। থ্যাংক ইউ মনীষা, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ ফর টেলিং। আচ্ছা, কথা বললাম ফাস্টিং কন্ডিশন নিয়ে। আর যাদের কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি মোরালেস ওভারঅল পুরোটা কভার করেছি আজকে। এটা একটা বড় লাইভ ছিল, যারা জয়েন করেছেন বা পরেও জয়েন করবেন তাদের ক্ষেত্রেও খুব উপকারী হবে হোপফুলি, যদি শুনে থাকেন। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, অবভিয়াসলি লিখবেন। আমি আরো আগামী দিনে নতুন কিছু সেশন নিয়ে, নতুন কোনো শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো।